রক্ত দিয়ে কেনা মহান বিজয় দিবস আজ। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী শাহাদাত নিশাত। আমরা সরাসরি যুক্ত হবে নিশাদের সঙ্গে। নিশাত, বিজয় দিবস উপলক্ষে সাধারণ মানুষের ঢল কেমন দেখছেন এবং কি বলছেন তারা, জানাবেন। জি, যেমনটি বলছেন, আসলে 1971 সালে 16 ডিসেম্বর যেমন বিজয়ের উল্লাসে মুক্তিযোদ্ধারা মেতে উঠেছিল আনন্দে, ঠিক একই অনুষ্ঠানের মতো একই আনন্দ কিন্তু আমরা সাভারের স্মৃতিসৌধে এখানে দেখতে পাচ্ছি এবং নানা আয়োজনে কিন্তু সাভারের স্মৃতিসৌধের সামনে ইতিমধ্যেই একেবারেই প্রফুল্ল হয়ে উঠেছে। আপনারা দেখছেন যে এখানে সবচেয়ে বড় একটি পতাকা দিয়ে এখানকার একটি সংগঠন তারা উল্লাস করছে, বিজয় উল্লাস। এবং একই সাথে আমরা দেখেছি আশেপাশে যে অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আমরা সকাল থেকে দেখেছি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এখানে যে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়েছে এবং একই সাথে বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাংস্কৃতিক, সেই সাথে যদি একটু জানিয়ে রাখি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব তিনিও এসেছিলেন, একই সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, যে কৃষক শ্রমিক জনতা লীগের যে সভাপতি যে বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনিও কিন্তু এখানে এই বিজয়ের উল্লাসে কিন্তু সামিল হয়েছেন। তো আসলে সবকিছু মিলে এখন সাভার স্মৃতিসৌধের যে বিজয় উল্লাস সেটি কিন্তু ক্রমশ আসলে বেলা যত বাড়ছে তত উল্লাসও কিন্তু বাড়ছে। আমরা যদি দেখি যে সকালের 9টার পর থেকেই এখানে মানুষের ভিড় ব্যাপকভাবে বেড়েছে এবং একই সাথে শুধু যে আসলে শ্রদ্ধাঞ্জলি জানাতে মানুষ আসছে তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে যে বিজয়ের যে সাথে এখনো পর্যন্ত সকাল সেই রেখেছি 8টা থেকে দেখেছি, 8টার পর থেকে কিন্তু এখনো যে বিভিন্ন সংগঠনগুলো কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা কিন্তু এখানে এই যে উল্লাসে কিন্তু সামিল হচ্ছেন এবং দেখছি আসলে বিভিন্ন সরকারি সংগঠনগুলো কিন্তু এসছেন। আমরা একটু যদি এখানে বিভিন্ন সরকারি কর্মকর্তাও রয়েছেন একটু কথা বলবো যে বিজয়ের আজকে যে উল্লাসে আপনারা সামিল হয়েছে 2024-এ আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আগামীর বাংলাদেশটা কেমন দেখতে চান? আসলে আগামীর বাংলাদেশটা আমরা দেখতে চাই হলো বাংলাদেশের যখন স্বাধীনতা হলো তখন যে চেতনা নিয়ে শহীদরা তাদের জীবন দিলেন, তাদের সেই চেতনার বাস্তবায়ন দেখতে চাই আমরা। আসলে এখানে একটা শোষণমুক্ত সমাজ যেখানে প্রত্যেকটা মানুষের সমান অধিকার নিশ্চিত হবে, মানুষ কথা বলার সুযোগ পাবে এবং আগামীতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে, এই স্বপ্নটি আমরা দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। একই সাথে যদি আমরা বর্তমান সাভার স্মৃতিসৌধের পরিস্থিতি জানানোর চেষ্টা করি, সেখানে কিন্তু বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদেরকে এখানে নিয়েছেন এবং পুরো স্মৃতিসৌধ ঘুরে দেখাচ্ছেন। আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে স্মৃতিসৌধটি সাজানো হয়েছে শহীদদের স্মরণে, সেই স্মৃতিসৌধ কিন্তু পুরোটাই এখন সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের যে একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর যে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে সেগুলো এখন ক্রমশ কমে আসছে এবং যে সামাজিক সংগঠনগুলোকে কিন্তু এখন সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এই উল্লাসে সামিল হতে কিন্তু দূর দূরান্ত থেকেও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। অর্থাৎ 71-এর যে মহান যুদ্ধে যে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই অর্জনে সামিলের হয়তো এখনকার প্রজন্ম সেই অর্জনে সামিল হতে পারেনি, কিন্তু এই যে বিজয়, যে ভাষার আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার আন্দোলন, সেখানে আমরা অনেক তরুণকে দেখতে পাচ্ছি। ইতিহাস প্রকৃত ইতিহাস জানতে হবে এবং চর্চা করতে হবে। চর্চার মাধ্যমেই লালন পালন করা হয় এবং সেটা আমাদের ভিতরে গেঁথে যায়। পরবর্তীতে ওইটার উপর ভর করে আমরা পরবর্তী ডিসিশন, আমাদের যে ধরনের আলোচনা, যে ধরনের আমাদের অঙ্গীকার, সেগুলো আমরা কার্যকর করতে পারবো তখনই যখন আমরা চর্চা করব। চর্চাটা দরকার, বই পড়তে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে তরুণ প্রজন্ম থেকে একটি দাবি, সেটি হচ্ছে স্বাধীনতার যে প্রকৃত ইতিহাস, যে মুক্তিযুদ্ধের সময়কার যে ইতিহাস, সেটি তাদের দাবি যে এটি আসলে সঠিকভাবে উঠে আসেনি। তো সেক্ষেত্রে স্বাধীনতার প্রকৃত ইতিহাসগুলো যেন নতুন করে পাঠ্য বইয়ে উঠে আসে, এমনটাই দাবি উঠছে। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, এখন পর্যন্ত এখানকার যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও এসেছেন, আর তাদের প্রত্যেকেরই একটাই দাবি যে আগামীর বাংলাদেশ
বাংলাদেশটাকে আসলে যে স্বাধীনতার জন্য, যার জন্য 1971 সালে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে, সেই রক্ত যেন আসলে বৃথা না যায়, সেই রক্তের যেন যে দাম, সেই দাম যেন বর্তমান প্রজন্ম ধরে রাখতে পারে। এবং তখনকার যেমন রাষ্ট্রের জন্য আন্দোলন করেছে, স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, সেই আন্দোলন যেন বিলীন না হয় এবং সেই বিজয়ের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন ঠিক থাকে। আমরা আরো একটি ব্যানার দেখতে পাচ্ছি যে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, এবং তাদের কাছেও একটি জানতে চাইবো, আপনারা এই প্রজন্মের মানুষ এবং সেই ক্ষেত্রে 1971 সালে সেই স্বাধীনতা যুদ্ধের যে যোদ্ধারা, তারা যে উদ্দেশ্যে স্বাধীন করেছে দেশ, এই দেশ কি এখন সেই পথে আছে বা সেই পথে নেয়ার জন্য কি করা প্রয়োজন? দেখুন, আমরা 1971 সালে আসলে একটি রক্তপাতের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রটিকে পেয়েছি, কিন্তু আমরা আলাদা একটি রাষ্ট্র পেয়েছি, কিন্তু আসলে আমরা স্বাধীনতা আসলে পাইনি। তো 71 থেকে 24 পর্যন্ত আমাদের যে লড়াই এবং সংগ্রাম, এই সংগ্রাম আসলে 24-এ এসে 71 থেকে 24 আসলে এক জায়গায় হয়ে গেছে। আমরা মনে করি এই 24-এর যে জেনজি প্রজন্ম আছে, আমরাই আসলে সেই রাষ্ট্রটি, যেই রাষ্ট্রটি আমাদের পূর্বপুরুষরা বিনির্মাণ করতে চেয়েছে, সেই রাষ্ট্রটি আমরা গঠন করব। এবং আমাদের যেই সমস্ত ক্ষমতা কাঠামো আছে, আমরা 71-এ রাষ্ট্র পেয়েছি, কিন্তু আমাদের ক্ষমতা কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। ফলে আমাদের এখনকার অঙ্গীকার থাকবে আসলে রাষ্ট্রকে সংস্কার করা, আমাদের ক্ষমতা কাঠামোকে পরিবর্তন করা, সংবিধানকে সংস্কার করা। ধন্যবাদ আপনাকে। আসলে এই প্রজন্ম থেকে রাষ্ট্র সংস্কারের যে দাবিটি উঠে এসেছে, অর্থাৎ এককেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে এসে নাগরিক যেন তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, সেই অধিকারের লড়াইয়ে আসলে এখন সবচেয়ে বেশি কার্যকর করার জন্য তরুণ প্রজন্মরা দাবি জানাচ্ছেন। এবং দেখতেই পাচ্ছেন আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যানারে কিন্তু এখন যে যে দাবিগুলো, সেগুলো নিয়ে তারা কথা বলছেন। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি নাগরিক ঐক্যর ব্যানারও এখানে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছেন। আমরা সরাসরি নাগরিক ঐক্যের এখানেও কথা বলতে যাব। আসলে তারা যদি না থাকে তাহলে এটা কি পূর্ণতা পাবে? কিন্তু এই চত্বর এসে আমার মনে হচ্ছে যে এটা অন্যান্য বছরের চাইতে খুব বড়